গতকাল রাতে একটা দুর্ধর্ষ ম্যাচ দেখলাম এবং দুর্ধর্ষ বলাটা ঠিক হবে কিনা বলতে পারছি না, কারণ স্পেনের খেলা দেখে খুব ভালো লেগেছে, কিন্তু ফ্রান্সকে যে এইভাবে স্পেন উড়িয়ে দেবে গুঁড়িয়ে দেবে এটা আমার কাছেও এক্সপেক্টেড ছিল না। তবে বারবার যেটা আমি বলে আসছিলাম যে ফুটবলটা একটা দলগত খেলা এবং সারা ওয়ার্ল্ড কাপের যদি আপনি সব দলকে বিচার করেন তাহলে দলগত একমাত্র সবথেকে ভালো খেলেছে কিন্তু স্পেন। ওদের খেলা দেখে বারবার মনে হয়েছে প্রত্যেকটা প্লেয়ার সমান ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্লেয়ার সমানভাবে ডেডিকেটেড এবং তারা যেন ইন্ডিভিজুয়াল 11 জন নয়, একটা স্পেন টিম। এবং এটাই গতকাল জয়ের আসল কারণ। স্পেনের খেলা আপনারা সকলেই জানেন যে বল দেবো না, প্রাণ যায় যাক, কিন্তু বল আমি অপোনেন্টকে দেবো না, সেই খেলাই স্পেন খেলেছে এবং ফ্রান্স বল সেইভাবে পায়নি। যতবার পেয়েছে চেষ্টা করেছে, দূর থেকে শট মারার চেষ্টা করেছে, সব রকম চেষ্টা করেছে, কিন্তু স্পেনের ডিফেন্স তারা ভাঙতে পারেনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে ওই আর্জেন্টিনা ফ্রান্সের যে ফাইনালটা হয়েছিল ওই রকম হয়তো হবে, একটা গোল ফ্রান্স দেবে, একটা গোল স্পেন দেবে, আবার ফ্রান্স দেবে, এরকম হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। লাস্টের দিকে তো বলতে পারেন মেনলি 80 মিনিটের পর থেকে মনে হচ্ছিল ফ্রান্স সারেন্ডারই করে দিতে চলেছে। চেষ্টা করছে না তা নয়, কিন্তু ওরাও বুঝতে পারছে যে দুটো গোল শোধ করাটা আর পসিবল নয়। আর সত্যি বলছি, আমার স্পেনের খেলা পুরো একটা শিল্প লাগে, অসাধারণ শিল্প, যেন একটা সাদা ক্যানভাসে কেউ সুন্দর একটা ছবি আঁকছে। এবং স্পেন খেলায় জিতুক বা হারুক, স্পেনের খেলাটা, ওদের কম্বিনেশন, ওদের শিল্পটাকে আমি এনজয় করি। এবং স্বাভাবিকভাবেই প্রথম ফাইনালিস্ট হিসেবে ফাইনালে পৌঁছে গেল স্পেন। আজকে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, সেই 86 বিশ্বকাপের সেমিফাইনাল। মারাদোনার হ্যান্ড অফ গড, সেই 10 জনকে কাটিয়ে গোল, তারই যেন আবার একটা পুনরাবৃত্তি। বা আজকের দিনে খেলাটা সেরকম হবে কিনা আমি বলতে পারছি না, যে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু সেই আবার একই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলা। এবং এই খেলাটার সঙ্গে একটা ইতিহাসও জড়িয়ে আছে, ফকল্যান্ডের যুদ্ধ, যে যুদ্ধে ব্রিটিশরা আর্জেন্টিনাকে হারিয়েই দিয়েছিল বলতে পারেন, কারণ বহু প্রতিরোধের পর বাধ্য হয়ে আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। তো সেইটার একটা ছায়া যুদ্ধ বা ঐতিহাসিক যুদ্ধ ভেতরে ভেতরে কিন্তু আজও বর্তমান আছে। আপনি যদি কোনো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে সরাসরি ম্যাচ নাও হয়, তাহলেও আপনি বিভিন্ন খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সমর্থকদের মধ্যে একটা মারামারি হয়েছে। তো এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা সাপে নেউলে সম্পর্ক, এটা কিন্তু ম্যাচ হোক বা না হোক প্রত্যেকটা বিশ্বকাপেই বজায় থাকে এবং সেই কারণেও ম্যাচটা একটা ধুন্ধুমার ম্যাচ হতে চলেছে। এবং এক্সট্রা টাইম একটা জায়গায় একটা প্রতিবেদন করেছে দেখলাম, দেখে বিষয়টা আমি আগেও ভেবেছিলাম বিষয়টা, কিন্তু দেখলাম যে এক্সট্রা টাইম বলছে কথাটা, সেটা হচ্ছে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে নীল সাদা জার্সিতে যতবার খেলেছে হেরে গেছে, যতবার পুরো নীল জার্সি বা ডিপ নীল জার্সিটা পরে খেলেছে ততবার জিতেছে। তো শোনা যাচ্ছে আর্জেন্টিনার তরফ থেকে একটা আবেদন করা হচ্ছে যদি ওই নীল জার্সি পরে তারা খেলতে পারে। দেখুন, নর্মালি নিয়ম অনুযায়ী ইংল্যান্ড যদি তার হোম জার্সি সাদা পরে, তখন আর্জেন্টিনা নীল সাদা জার্সি এমনিও পরতে পারবে না, কারণ জার্সির কালার দুটো কাছাকাছি হয়ে যাবে। সেক্ষেত্রে নীল জার্সি পরেই আর্জেন্টিনাকে খেলতে হবে। তবে সেটা আবেদনের ভিত্তিতে হয়, কিন্তু আমি যতদূর শুনেছিলাম একটা টস বা কিছুর মাধ্যমে এটা ডিসাইড করা হয়। আমি এক্স্যাক্টলি এই নিয়মটা জানি না, তাই বলতেও পারবো না, ভুলভাল বলে লাভ নেই। তবে ইংল্যান্ড যদি হোম জার্সিতে নামতে চায় তাহলে আর্জেন্টিনা কিন্তু কোনো অবজেকশন দেবে না, বলবে টসের দরকার নেই, তোমরা হোম জার্সি পরে খেলো, আমরা অ্যাওয়ে পরে খেলছি। তবে সব কিছুর মধ্যেও যে একটা বিষণ্ণতার ভাব রয়েছে, সেই বিষয়টা হচ্ছে লিওনেল মেসি, তাকে কিন্তু আর দুটো ম্যাচই আপনারা খেলতে দেখবেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে। সে জিতুক বা হারুক, কারণ থার্ড প্লেস খেলা আছে, জিতলে ফাইনাল খেলবে, হারলে থার্ড প্লেস খেলবে, আর দুটোই ম্যাচ মেসি খেলতে পারবে ওয়ার্ল্ড কাপে। এরপর থেকে আর কোনো দিন মেসিকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখা যাবে না। এটা সমস্ত ফুটবল সমর্থক মেসি ভক্তদের কাছে একটা দুঃখের বিষয়। আপনি মেসি ভক্ত হন বা না হন, মেসির খেলা দেখে এনজয় তো আপনি করতেই পারেন যদি আপনার পছন্দের টিমের সঙ্গে খেলা না হয়, কিন্তু এরপর থেকে আর সেটা পসিবল নয়। আমি মাঝখানেও ওয়ার্ল্ড কাপ দেখেছি, মেসি আসার আগেও দেখেছি, মারাদোনা যাওয়ার পর থেকে দেখছি, কিন্তু মেসির মতো এই রকম একটা প্লেয়ার বা বলতে পারেন ফুটবলের শিল্পী, এটা আমি কাউকে আর দেখেছি বলে এর মধ্যে চোখে পড়ে না, কারণ তার আগেরটা আমি দেখিনি। মাঝখানে প্রচুর লেজেন্ডারি প্লেয়ার ছিল, হাই লেভেলের প্লেয়ার ছিল, তাদের কম্পারেটিভ প্লেয়ারও আমি দেখেছি,
কিন্তু ওয়ার্ল্ড কাপের পর ওয়ার্ল্ড কাপ একজনই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে এবং সে প্রথম থেকে শেষ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একই রকম একটা স্টাইলে খেলে যাচ্ছে, একই রকম দক্ষতায় খেলে যাচ্ছে, এইটা খুব কম দেখেছি। ব্রাজিলকে দুবার ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি, একবার রোমারিও বেবেতো, একবার দেখেছি রোনাল্ডো রিভাল্ডো। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে 14 সালের ফাইনালে হার এবং 22 সালের ফাইনাল জেতা দুক্ষেত্রেই কিন্তু মেসিকেই দেখেছি মেন কারিগর হিসেবে। ফলে মেসিকে খেলতে না দেখতে পাওয়াটা একটা দুঃখের তো অবশ্যই কারণ। আজকের ম্যাচে আপনি যদি বলেন এগিয়ে পেছিয়ে, দেখুন সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপের এখানে কেউ এগিয়ে পেছিয়ে থাকে না। যদি কোনো আন্ডারডগ টিম হতো আমি তাহলে বলতে পারতাম যে না, এ একটু এগিয়ে আছে, ও একটু পেছিয়ে আছে, কিন্তু এরা কেউ আন্ডারডগ টিম নয়। দুজনেই ডিজার্ভ করে, মানে দুজনেরই ওয়ার্ল্ড কাপ জেতার ক্ষমতা আছে। মানে চারজনেরই ছিল, ফ্রান্সেরও ছিল, স্পেনেরও আছে, ইংল্যান্ডেরও আছে, আর্জেন্টিনারও আছে। আর প্রত্যেকে নিজ নিজ জায়গায় টপ করে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছে সেমিফাইনাল খেলতে। ফলে কেউ জায়গা ছেড়ে দেবে এবং সবাই জানে একটা ম্যাচ মরণ বাঁচন, কোনোভাবে উতরে গেলে ফাইনাল, তারপর যা হবে দেখা যাবে। যদিও এই মরণ বাঁচন জায়গাটা আমি কালকে ফ্রান্সের খেলায় দেখতে পাইনি। ফ্রান্স কিন্তু পুরো নেচেছে স্পেনের কাছে। মনে হচ্ছিল ফ্রান্সকে কেউ দড়ি বেঁধে আটকে রেখে দিয়েছে আর বাঁধা অবস্থায় ছটপট করছে, এর বাইরে কিছু দেখতে পাইনি। তো স্বাভাবিকভাবেই মেসি টার্গেট হবে, মেসিকে ইংল্যান্ডের প্লেয়াররা ব্লক করবে, গার্ড করবে, খেলতে দেবে না, তার চেষ্টা করবে, একাধিক জন থাকবে, এটা সবাই জানে। এবং সেরকম করা হলে মেসিও নিচে নামতে নামতে সিডিএম পজিশনে পৌঁছে যাবে এবং ওদের যারা মার্ক করেছে তাদেরকেও আর্জেন্টিনার সিডিএমের পজিশনে নেমে আসতে হবে। এবং সেটা করতে গেলে মুশকিল হচ্ছে, দুজন যদি লিওনেল মেসির পেছন পেছন ঘোরে তাহলে অ্যালভারেজও গোল করতে পারে, মার্টিনেজও গোল করতে পারে, অনেকেই গোল করতে পারে, যেটা এতদিন দেখা যাচ্ছিল না। লাস্ট দুটো ম্যাচে দেখা গেছে আর্জেন্টিনার অনেকেই গোল করছে। উল্টো দিকে হ্যারি কেনের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, বেলিংহ্যামের মতো ইয়ং প্রতিভা, তো কেউ কারুর থেকে কম যায় না। ফলে ম্যাচটা একটা জমজমাট হতে চলেছে, এটাই এক্সপেক্টেড। আমি এর আগে দুবার ইংল্যান্ড আর্জেন্টিনা খেলা দেখেছিলাম। একবার মাইকেল ওয়েন এবং বেকহ্যামের জুটি আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল, আর একবার সম্ভবত টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতেছিল। আমার এক্স্যাক্টলি অনেক দিন আগেকার কথা মনে নেই এবং আমি স্ট্যাটিস্টিকগুলো এই মুহূর্তে দেখিও নি, তবে স্ট্যাটিস্টিক্স দেখলে অবশ্যই ইংল্যান্ড এগিয়ে। এবং এবারের বিশ্বকাপের খেলা হিসেবে দেখলেও আপনি দেখবেন কিছুটা হলেও ইংল্যান্ড এগিয়ে রয়েছে। আর্জেন্টিনার একটা হার না মানা জেদ রয়েছে, মেসির জন্য তারা খেলছে, সব ঠিক আছে, কিন্তু ইংল্যান্ডের যে দুটো প্লেয়ারের নাম বললাম, হ্যারি কেন এবং বেলিংহ্যাম, এরকম আর্জেন্টিনার মেসি ছাড়া সেকেন্ড নাম আপনি এই মুহূর্তে পাবেন না। তবে স্ট্যাটিস্টিক্স দিয়ে, প্রেডিকশন দিয়ে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল প্রেডিক্ট করা যায় না। যা হবে সেটা দেখা যাবে আজকে রাত্রে 12:30 থেকে। আশা করি আপনারা সকলেই দেখবেন খেলাটা। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।